অবশ্যই হারতে পারবে, হারার সম্ভাবনা আছে। ভবানীপুরে উনি দাঁড়াবেন কিনা, দাঁড়ালে হারার সম্ভাবনা আছে। এক ভোটে হলেও জিতবো বলছেন, বেশি ভোটের কথা এখনো দাবি করছেন না, একে নেবে এসেছেন, কিন্তু জেতাতে আছে। দেখুন 26-এ ভোটার তালিকা থেকে এত নাম বাদ গিয়েছে, তো আপনারা তো জানেন ভবানীপুরে যে নামগুলো বাদ গিয়েছে সেগুলো তার থেকেও বেশি। দেখবেন যে সেটা 50,000-এর কাছাকাছি হবে। এইরকম লোক রাজ্যপাল হয়েছিলেন এবং এতদিন ছিলেন, এবং এইরকম মহিলা যিনি এরকম একটা বৃদ্ধ লোকের হাতে করে দেন, তাকে চিফ সেক্রেটারি করা হয়েছে, এটা আমাদের রাজ্যে সম্ভাবন্য কথা বলে সম্ভব। তাহলে সেই লোককে যখন সরিয়ে দেওয়া হলো, তাহলে তো খুশি হওয়ার কথা, কারণ এখন আর ওখানে যেতে ভয় করবে না। কিংবা তার দলের লোকজনও রাজ্যপালের বিরুদ্ধে বারবার অভিযোগ এনেছেন মেয়েদের নিয়ে। উনি অবস্থানে বসছেন যাতে ওনাকে আবার লোকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, ভোটাররা যাতে বিভ্রান্ত হন যে তিনি আমাদের জন্য আন্দোলন করছেন, তাছাড়া অন্য কোনো কারণ হতে পারে। ওই নন্দীগ্রামের ওখানে তার পায়ে আঘাত লাগলো বলে তিনি অভিযোগ করলেন, কিন্তু সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, কিন্তু তিনি সেখানে ফার্স্ট এডও নেননি। এবং রাস্তাতে কলকাতায় আসার পথে অনেক জায়গায় হাসপাতাল আছে, কোথাও তিনি ফার্স্ট এড নেননি। কিন্তু এসে যে পিজি হাসপাতালে ঢুকলেন, অমনি সেখানকার ডাক্তারবাবু তার পায়ে ব্যান্ডেজ করে দিলেন, আর তিনি ব্যান্ডেজ দেখিয়ে দেখিয়ে ভোটের প্রচার করলেন। তো সেরকম ব্যান্ডেজ তো ওনার একটা দরকার আছে। দেখুন, আগে উনি ইউনিফর্ম পরে রাজনীতি করতেন, এখন ইউনিফর্মটা ছেড়ে রাজনীতি করবেন। আমি তো এর মধ্যে কোনো ফারাক দেখছি না। পারেন এখনো মমতা ব্যানার্জি সেই ভয় থেকেই তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন, যাতে তার কাছে মমতা ব্যানার্জির অপরাধের যে প্রমাণগুলো আছে সেগুলো তিনি প্রকাশ করে না দেন। রাজ্যপালের আকস্মিক পদত্যাগ, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলছেন আমি স্তম্ভিত। মুখ্যমন্ত্রী অবস্থানে বিক্ষোভে বসছেন, আপনারা প্রত্যেকেই জানেন। স্যার, আর.এন. রবি আসছে কার্যত, মুখ্যমন্ত্রী কি আতঙ্কিত? কারণ অজিত ডোভালের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন মুখ্যমন্ত্রী, যে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে যেতে ভয় লাগতো মুখ্যমন্ত্রী, সেই রাজ্যপাল পদত্যাগে তিনি আকস্মিকভাবে তিনি বলছেন আমি স্তম্ভিত হয়ে গেছি, কি করে হতে পারে? দেখুন, আপনি তো বললেন যে রাজ্যপালের ভয়ে মুখ্যমন্ত্রীর রাজভবনে যেতে, এখন যেটা নাম অবশ্য পরিবর্তন হয়েছে, তো ভয় করতো। তো তাহলে সেই লোককে যখন সরিয়ে দেওয়া হলো, তাহলে তো খুশি হওয়ার কথা, কারণ এখন আর ওখানে যেতে ভয় করবে না। কিংবা তার দলের লোকজনও রাজ্যপালের বিরুদ্ধে বারবার অভিযোগ এনেছেন মেয়েদের নিয়ে, মহিলা ঘটিত অপরাধের অভিযোগ করেছেন। তো সেখানে নতুন যিনি রাজ্যপাল আসছেন, তিনি যতক্ষণ পর্যন্ত না এরকম কোনো কিছু দেখাচ্ছেন যে তিনিও অপরাধ করছেন, ততক্ষণ পর্যন্ত খুশি থাকার কথা, আতঙ্কিত হওয়ার তো কথা না। সেটা কি কারণে করেছেন উনিই বলতে পারবেন। খুশি হওয়ার কথা যে যে লোকটাকে তিনি ভয় করতেন তাকে সরিয়ে নেওয়া হলো, তাতে খুশি হওয়ারই কথা। রাজ্যপালের আকস্মিক পদত্যাগ হঠাৎ করতেই, তিনি শারীরিক অসুস্থ বারবার করে এই এই যুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু এই ভোটের মুখে অন্যরকম আভাস তৃণমূল কংগ্রেস বলছে। দেখুন, রাজ্যে যারা শাসক দল আছে তারা যেমন ভোটের কথা ভাবে, কেন্দ্রে যারা শাসক দল আছেন তারাও ভোটের কথা ভাবে, অতএব এটা অস্বীকার করা যাবে না। কিন্তু রাজ্যপালেরও একটা ব্যক্তিগত জীবন আছে, যে তিনি এতদিন রাজ্যপাল আছেন আর উনি থাকবেন কিনা সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে, অতএব তিনি পদত্যাগ করতেই পারেন। এটা কেউ বলতে পারেন যে আপনি পদত্যাগ করুন, তারপরে পদত্যাগ করতে পারেন। আবার এমনও হতে পারেন যে তিনি মনে করছেন যে আমার আর ইচ্ছে করছে না এই কাজ করতে, আমি এই কাজ থেকে অব্যাহত নিই, তাও পদত্যাগ করতে পারেন। অর্থাৎ এ নিয়ে উনি পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন, অতএব তিনি এখানকার আর রাজ্যপাল নন। এখন অন্য যাকে এখানে পাঠাবেন তিনি এখানকার রাজ্যপাল। এই যে আর.এন. রবি আসছে, অজিত ডোভালের সাথে দীর্ঘদিন কাজ করেছে, ইতিমধ্যে আমাদের এখানে আইন শৃঙ্খলার যে পরিণতি, সেটাই মনে হয় স্যার তিনি
অনেকটা এই মুহূর্তে দাঁড়িয়ে রাশ টানতে পারবে? দেখুন, আমাদের সংবিধানে রাজ্যপালের যে অবস্থা, তিনি সাংবিধানিক প্রধান। কিন্তু রাজ্য পরিচালনার ক্ষেত্রে যখন একটা নির্বাচিত সরকার থাকছে, তাদের পরামর্শ অনুসারেই তিনি সাধারণত কাজ করেন। তবে কোনো ক্ষেত্রে যদি সংবিধান অনুসারে কাজ হচ্ছে না মনে করে, তাহলে তিনি মুখ্যমন্ত্রীকে বলতে পারে যে সংবিধান অনুসারে যাতে কাজটা নিশ্চিত হয়। শাসনের সুপারিশ করতে পারেন? রাজ্যপাল করতেই পারেন, কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথা সংবিধানে যেসব ধারায় আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পেয়ে বা অন্য কোথাও থেকে জেনে যদি সন্তুষ্ট হন, তাহলেও করতে পারে। অতএব রাজ্যপালকে রিপোর্ট দিতেই হবে রাষ্ট্রপতি শাসনের জন্য। সংবিধানে কিন্তু সেরকম কোনো কথা বলার নেই। সিভি আনন্দ, হ্যাঁ, রাজ্যপাল রিপোর্ট দিলেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, সেরকমও কথা নেই। সিভি আনন্দ বোসের যে ভূমিকা আমরা দেখতে পেয়েছি তার সময় সন্দেশখালী থেকে শুরু করে একাধিক ঘটনা, সেক্ষেত্রে তো আমরা মানে তার ভূমিকা কিন্তু রাজ্যপালের সেই হিসেবে তো পরিস্ফুট হয়নি। দেখুন, আমার যে কথাটা সব থেকে মনে পড়ে এবং হাস্যকর মনে হয়, যে বর্তমানে যিনি চিফ সেক্রেটারি রাজ্যের, তিনি বৃদ্ধ বয়সে রাজ্যপালের হাতে খড়ি দেওয়ার ব্যবস্থা করেছিলেন রাজভবনে। তো এটা, এইরকম লোক রাজ্যপাল হয়েছিলেন এবং এতদিন ছিলেন, এবং এইরকম মহিলা যিনি এরকম একটা বৃদ্ধ লোকের হাতে খড়ি দেন, তাকে চিফ সেক্রেটারি করা হয়েছে, এটা আমাদের রাজ্যে সম্ভাবন্য কথা বলে সম্ভব। স্যার, মুখ্যমন্ত্রী অবস্থান বিক্ষোভে বসছেন, কার্যত তিনি এই এই এসআইআর নিয়ে অবস্থান বিক্ষোভ করছেন। এখন এসআর নিয়ে তিনি তো বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে হতে দেবেন না, কিন্তু তিনি আটকাতে পারেননি। এখন বিক্ষোভ উনি করতেই পারেন, তো বিক্ষোভ করলে আটকে যাবে এরকম অবস্থা নাই তো, সামান্য কিছু কাজ বাকি আছে, এবং সেটার জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এরকম পদমর্যাদার লোকেরা এই সিদ্ধান্তটা নেবেন যে বাকিটা আছে। তো তাদের বিরুদ্ধে কিছু বলে তো কোনো লাভ নেই, এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে তারা যে সিদ্ধান্ত দেবেন সেটাকে ধরে নিতে হবে যে সুপ্রিম কোর্টের নির্দেশ। তো আমাদের এদেশে তো সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার ক্ষমতা হাইকোর্টেরও নাই, মুখ্যমন্ত্রীরও নাই। অবস্থানে বসছেন কেন? উনি অবস্থানে বসছেন যাতে ওনাকে আবার লোকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, ভোটাররা যাতে বিভ্রান্ত হন যে তিনি আমাদের জন্য আন্দোলন করছেন, এই তাছাড়া অন্য কোনো কারণ হতে পারে। হ্যাঁ, উনি তো সবসময় সহানুভূতি কুড়ানোর চেষ্টা করেন। দেখুন, ২১ সালের ভোটে ওই নন্দীগ্রামের ওখানে তার পায়ে আঘাত লাগলো বলে তিনি অভিযোগ করলেন, কিন্তু সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, কিন্তু তিনি সেখানে ফার্স্ট এডও নেননি। এবং রাস্তাতে কলকাতায় আসার পথে অনেক জায়গায় হাসপাতাল আছে, কোথাও তিনি ফার্স্ট এড নেননি। কিন্তু এসে যে পিজি হাসপাতালে ঢুকলেন, অমনি সেখানকার ডাক্তারবাবু তার পায়ে ব্যান্ডেজ করে দিলেন, আর তিনি ব্যান্ডেজ দেখিয়ে দেখিয়ে ভোটের প্রচার করলেন। তো সেরকম ব্যান্ডেজ তো ওনার একটা দরকার আছে। মানে এই যে সহানুভূতির রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় কি 26-এ কোথাও হেরে যাওয়ার ভয় দেখছেন? দেখুন, 26-এ ভোটার তালিকা থেকে এত নাম বাদ গিয়েছে, তো আপনারা তো জানেন ভবানীপুরে যে নামগুলো বাদ গিয়েছে সেগুলো তার থেকেও বেশি। দেখবেন যে সেটা 50,000-এর কাছাকাছি হবে। তো এই নামগুলোর মধ্যে তো ভোটার মারা গিয়েছেন তাদের নাম ছিল, অস্তিত্বহীন লোকের নাম ছিল, নাগরিকত্বহীন লোকের নাম ছিল, একাধিক জায়গায় নাম আছে এরকম লোকের নাম ছিল। তা আপনি অন্যগুলো ছেড়ে দেন, শুধু যে লোকগুলো মারা গিয়েছিল, যে লোকগুলোর অস্তিত্ব নাই অথচ ভোটার লিস্টের নাম ছিল, তাদের ভোট তো শাসক দলের গুন্ডা বদমাশরা ভোটের দিন দিয়ে দিতেন। আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনার সন্দেহ যাতে না থাকে। বিধাননগরে দেখুন, 2018 সালে দ্বিজেন মুখার্জি মারা গিয়েছে, তাকে চেনেন না এরকম তো কথা না, খুব বিখ্যাত লোক।
বছর চারেক পরে বিধাননগরে তিনি এসে ভোট দিয়েছেন। তার মানে কেউ দ্বিজেন মুখার্জি হয়ে ভোট দিয়েছেন। তো ভবানীপুরে বা অন্যান্য কেন্দ্রগুলোতে এরকম মরা মানুষদের হয়ে সাধারণ লোক তো ভোট দিত, অস্তিত্বহীন লোকদের হয়ে তো ভোট দিত। তো সেই ভোটগুলো তো বাদ গেল। এখন ভোটে জিততে হলে শুধুমাত্র যাদের নাম আছে তাদেরকে ভোট দেওয়া থেকে আটকে যদি তার বিরুদ্ধে ভোট দেন এবং গুন্ডা বদমাশদের দিয়ে তাকে ভোট দিতে বাধ্য করে তাকে জিততে হবে, তাহলে আগের থেকে জেতাটা শক্ত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এক ভোট হলেও আমি ভবানীপুরে জিতবো। দেখুন, সব রাজনৈতিক নেতারা যারা ভোটে দাঁড়ান তার যে ভোটারদের প্রভাবিত করতে চান, কারণ আমাদের দেশের অনেক ভোটার এমন আছেন যে যারা ক্ষমতায় আসবে না বুঝতে পারেন তাদেরকে ভোট দিতে চান, যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদেরকে মাত্র ভোট দেন। তো তিনিও এটা বোঝাতে চাইছেন যে আমরা ক্ষমতায় আসবো, যাতে তাকে ভোট দেন। তার মানে এটাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। এবং তিনি ২১ সালে তো নন্দীগ্রামে হেরেছিলেন, তারপরে ভবানীপুর থেকে যখন দাঁড়িয়েছেন তখন ইতিমধ্যে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। তো এইবার যখন ভোটে লড়বেন তখন তিনি জিতবেন কিনা সেটাতে গতবারের জেতার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না এবং তিনি হারতেও পারেন। কেন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এক হলেও জিতবো? তার মানে তিনিও কি মানে মুখ্যমন্ত্রী যদি বলে এক ভোটে হলেও জিতবো, তার মানে ২৬-এ আরো সবার অবস্থা কি হবে? এক ভোটে হলেও জিতবো বলছেন, বেশি ভোটের কথা এখনো দাবি করছেন না, একে নেবে এসেছেন কিন্তু জেতাতে আছেন, এইটা লোকে উজ্জীবিত করার জন্য বলছেন। কিন্তু তিনি এরকম কথা বলে থাকেন, দেখুন আপনাদের মনে আছে যেমন সুদীপ্ত সেনরা পালিয়ে লুকিয়েছিল, তো তিনি বলছেন যে যাবে কোথায়, উত্তরে আছে। তো সেটা তার জানা ছিল, কারণ মুকুল রায়কে তারা ফোন করতেন, মুকুল রায় তাকে খবর দিতেন কোথায় আছে তার জানা ছিল। কিন্তু এবার কে কাকে ভোট দেবে তাকে তো এসে কানে কানে বলেননি। মানে হারতে পারেন মুখ্যমন্ত্রী? অবশ্যই হারতে পারে, হারার সম্ভাবনা আছে। ভবানীপুরে উনি দাঁড়াবেন কিনা, দাঁড়ালে হারার সম্ভাবনা আছে, আমি বলছি। রাজীব কুমার কার্যত রাজ্যসভায় গেলেন। রাজীব কুমার, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আগে উনি ইউনিফর্ম পরে রাজনীতি করতেন, এখন ইউনিফর্মটা ছেড়ে রাজনীতি করবেন, আমি তো এর মধ্যে কোনো ফারাক দেখছি না। আগেও তিনি মমতা ব্যানার্জির যে প্রমাণগুলো গুছিয়ে রেখেছিলেন যে মমতা ব্যানার্জি তার সঙ্গে তিনি যেরকম আশা করছেন সেরকম ব্যবহার না করলে ওগুলো বাইরে প্রকাশ করে দিতে পারে। এখনো মমতা ব্যানার্জি সেই ভয় থেকেই তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন, যাতে তার কাছে মমতা ব্যানার্জির অপরাধের যে প্রমাণগুলো আছে সেগুলো তিনি প্রকাশ করে না দেন। আর মেনকা গুরুস্বামী যারা বারবার করে এত কথা বলে, এই যে বাইরে বাংলা বাঙালি রাজনীতি হয়ে যাচ্ছে, তাদেরকে তো এনে দাঁড় করা। বাংলা বাঙালি বলছেন তো, তো মমতা ব্যানার্জি সাধারণ লোককে বিভ্রান্ত করার জন্য বাঙালি বলেন। তো এর আগেও তো তিনি যাদের দাঁড় করিয়েছেন ইউসুফ পাঠান তো বাঙালি ছিলেন না, বাঙালি আসাদুজ্জামান সেন বাঙালি ছিলেন না। উনি যখন দরকার হয় তখন বাংলা বাঙালিদের জন্য দরদ দেখান, আর যখন নিজের স্বার্থের কথা হয় তখন যাকে দিয়ে ভালোভাবে পূরণ হবে, এই যে রাজীব কুমার বাঙালি, এখন মেনকা গোস্বামী বাঙালি, ওনার সুবিধা হবে তাদেরকে জেতালে, অতএব তিনি জেতাচ্ছেন। না থাকলে তো আরো ভালো, তিনি যা বলবেন দরকার মতো বলবেন যে এই ব্যাপারে ভোট হলে হাতটা তুলিস, তিনি হাত তুলবেন। আর যদি বলবেন যে না হাত তুলবি না তাহলে তুলবেন না। তো এছাড়া আর কি, একজন যদি সম্মানবোধ সম্পন্ন কোনো লোককে তিনি পাঠান তাহলে তিনি যা বলবেন সেই কাজ সবসময় করবেন, এটা হয় না। আপনারা দেখেছেন তো জয় সরকারকে পাঠিয়েছিল, জয় সরকার থাকতে পারলেন? তো ওই রকম কোনো সম্মানবোধ আছে এরকম কোনো লোককে যদি তিনি পাঠান তাহলে তো তাকে তিনি রাখতেই পাচ্ছেন না। অতএব এমন লোককে পাঠাতে হবে তিনি যা বলবেন তাই করবেন।